আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেড়েছে ফেরি, এরপরও ঘাটে বাড়ি ফেরা মানুষের স্রোত। পন্টুনের রশি ছেড়ে নদীতে মাইক্রোবাস। জনসম্মুখে স্বপ্নের মেট্রো রেল, পরীক্ষা নিরীক্ষা শুরু। এবছরই রাজধানীর একাংশে চালু। দেড় মাসের মধ্যে দেশে করোনায় একদিনে সর্বনিম্ন ৩৩ জনের মৃত্যু, শনাক্তের হারও কমছে। সোহরাওয়ার্দী উদ্যানে আর গাছ কাটা হবে না, পরিবেশের ভারসাম্য রেখে প্রকল্প জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক সুরক্ষা জোট কোয়াডে যোগ দেয়া নিয়ে আগ বাড়িয়ে কথা বলছে চীন, মনে করে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। ঘরমুখো মানুষের চাপে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা, যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে লকডাউনে আগের নির্দেশনায় কার্যকর রয়েছে। পথে নানা ভোগান্তি আর অতিরিক্ত ভাড়ায় সকাল থেকে মানুষের স্রোত নামে ঘাট অভিমুখে। দুপুরে কমলেও বিকেলে আবারও বাড়তে থাকে যাত্রী চাপ। একরামুল হক সাইমের রিপোর্ট, ছবি তুলেছেন নিরঞ্জন দেব বর্মা। এক ঘাট থেকে আরেক ঘাটে ছোটাছুটি ঘরমুখো মানুষের। কোন ফেরি ছাড়বে আর তাতে জায়গা পাবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা। হুড়োহুড়ি করে কেউ বা উঠছেন, কেউ থাকছিলেন প্রতীক্ষায়। নবীনগর থেকে 8-10টা গাড়ি চেঞ্জ করা লাগছে। সাধারণ মানুষের জনগণের যে ভোগান্তি, আসলে এটা দেখার কেউ নাই। সকালে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরি ছিল যাত্রীতে ঠাসা। ফেরি চলাচল স্বাভাবিক নিয়মে চলবে এমন খবরে অনেকেই ছুটে আসেন ঘাটে। তবে এ নিয়ে ঘাট কর্তৃপক্ষের সিদ্ধান্তে ধোঁয়াশা থাকায় অপেক্ষার প্রহর গুনতে হয় যাত্রীদের। সকাল 11টার দিকে ছোট বড় সব ফেরি চলাচল শুরু করলে ঘাটে কমে যায় যাত্রীদের ঢল। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে পুলিশ ও ঘাট কর্তৃপক্ষের বক্তব্য ছিল ভিন্ন। আজকের আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ। আজকে সকালে বেশ কিছুক্ষণ ফেরি চলাচল বন্ধ ছিল। প্রচন্ড ঝড়ো আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় নারী, শিশু, বৃদ্ধ, বয়স্ক যে সকল লোকজন ঘাটে এসে অবস্থান করছেন, তাদের যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতেই মূলত যে ফেরিগুলো চলাচল করছে সেই ফেরিগুলোকে যাত্রী চলে যাওয়াটাকে আমরা মোটামুটি অ্যালাউ করছি। বিকেলে আবারও বাড়ে বাড়ি ফেরা মানুষের স্রোত। তবে ঝোড়ো আবহাওয়ায় কিছুটা ব্যাঘাত ঘটে ফেরি চলাচলে। করোনা সংক্রমণের মধ্যে নানা বিধিনিষেধ দিয়েও আটকানো যায়নি ঘরমুখো মানুষের এই যাত্রা। নানা প্রতিবন্ধকতা, কষ্ট আর ভোগান্তি এড়িয়ে তারা ছুটেছেন নারীর টানে। তবে তাদের এই যাত্রায় সামান্যতম অসতর্কতায় তাদেরই কোনো প্রিয়জন কিংবা স্বজন যেন মৃত্যু ঝুঁকিতে না পড়েন, সেদিকে জোর দৃষ্টি দেওয়ার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, পাটুরিয়া, মানিকগঞ্জ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পন্টুনের দড়ি ছেড়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের ভেতরে থাকা চালকের মরদেহ না পাওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, মাইক্রোবাসে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না। বেলা 11:30টার দিকে দৌলতদিয়ায় ঝোড়ো আবহাওয়ার মধ্যে 5 নম্বর ফেরিঘাটের পন্টুনের উপর ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল মাইক্রোবাসটি। এ সময় ফেরির সামনে বাঁধা রশিটি ছিঁড়ে গেলে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। চালক বের হওয়ার চেষ্টা করলেও তলিয়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় মাইক্রোবাসটি তুলতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। দূরপাল্লার বাস বন্ধ, তবু বিকল্প বাহনে রাজধানী ছাড়ছে মানুষ। প্রাইভেট কার, মাইক্রোবাসের পাশাপাশি পিকআপ ভ্যান ও ট্রাকে চেপেও যাত্রী পরিবহন করা হচ্ছে। আবার কেউ গ্রামে ফিরছেন জেলায় জেলায় বাস পাল্টিয়ে। করোনা মহামারীর মধ্যে কাউকে ঢাকার বাইরে যেতে তেমন বাধা দিচ্ছে না প্রশাসনও, বরং নানা কায়দায় মানুষের বাড়ি ফেরার এই ঢল সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। গোপালগঞ্জের পারভিন থাকেন ঢাকার আদাবর এলাকায়। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ছেলে, মেয়ে, নাতি ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে এসেছেন গাবতলীতে। গাবতলী, যাত্রাবাড়ি বা উত্তরা রাজধানীর সবগুলো প্রবেশ মুখে এমন মানুষের স্রোত।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় এবং পুলিশের বাধা থাকায় গাবতলী ব্রিজ হেঁটে পার হয়ে যে যা বাহন পাচ্ছেন তাতেই চড়ে বসছেন। স্বাস্থ্যবিধি বা মহামারী আতঙ্কের চেয়ে এসব মানুষের কাছে ঈদে বাড়ি ফেরাই বেশি জরুরি। ভেঙে ভেঙে যাওয়া লাগবে, কি আর করবেন, ঈদে তো বাড়ি যাওয়া লাগবেই। সকালে কুমিল্লা থেকে রওনা হয়েছি, এখন বেলা কয়টা বাজে, এখন এই পর্যন্ত আসলাম, এখন কুষ্টিয়া তো কত দূর। আর্থিকভাবে যারা সচ্ছল তাদের অনেকেই ঢাকা ছাড়ছেন প্রাইভেট কারে, আবার কেউ কেউ মাইক্রোবাস ভাড়া করে। কম আয়ের মানুষ যাচ্ছেন জেলায় জেলায় বাহন পাল্টিয়ে। যে পরিমাণ ভাড়া চাইতেছে এটা আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, যারা ছোটখাটো চাকরি করি, তাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে আর কি। 90 টাকা 300 টাকা করে মানুষ খুলে দিছে, বাজার খুলেছে, সবই তো খোলা, খালি ঈদের সামনে খালি গরিব পরিবহনের সমস্যা হয়। এদিকে রাজধানীতে গাড়ির চাপ দেখে কোনো রকম বোঝার উপায় নেই, লকডাউন চলছে। যেগুলো চলাচলের অনুমতি আছে, যেমন ডাক্তারের গাড়ি, গার্মেন্টসের গাড়ি, সেগুলো যেতে দিচ্ছি আমরা, বাট যেগুলো অনুমতি নেই সেগুলো আমরা চেক করতেছি। যেসব যুক্তিতে দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছিল তা অনেকটাই ভেস্তে গেছে মহাসড়কে অন্য যানবাহনে ব্যাপক যাত্রী পরিবহনে। সরকারি সকল বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধির বিন্দুমাত্র তোয়াক্কা না করে মানুষের এমন অবাধ চলাচল বহুগুণে বাড়িয়ে দিচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। সেই সাথে আছে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ও বিস্তারের শঙ্কাও। আর এমনটা ঘটলে আমাদের মুখোমুখি হতে হবে কঠিন পরিস্থিতির, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রথমবারের মতো জনসম্মুখে এলো স্বপ্নের মেট্রো রেল। জাপানের রাষ্ট্রদূত, মন্ত্রণালয়ের সচিব, প্রকল্প পরিচালক সহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উত্তরার ডিপো এলাকায় আনা হয় ট্রেনটি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, অগাস্টে পরীক্ষামূলক চলাচলের পর রাজধানীতে চালু হবে স্বপ্নের মেট্রো রেল। ফজলে রাব্বির রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ইঞ্জিন সহ 6টি বগির ইলেকট্রিক ট্রেনটি অবশেষে উঠল লাইনে। ট্রেনের আসন সংখ্যাই বলে দেয় বয়োবৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধী সহ অপেক্ষাকৃত অসক্ষম ব্যক্তিদেরও কোনো অসুবিধা হবে না এতে চড়তে। তাদের বসার ব্যবস্থা করা হয়েছে তেমন করেই। সক্ষমরা যাতায়াত করবেন দাঁড়িয়ে। প্রতি বগিতে থাকছে ডিসপ্লে, যাতে দেখা যাবে সামনের স্টেশন সহ প্রয়োজনীয় তথ্য। প্রতিটি স্টেশনে থাকবে জাপানি প্রযুক্তির স্বয়ংক্রিয় টিকিট গেট। প্যাসেঞ্জাররা পাবেন সনির তৈরি মাইক্রোচিপ সম্বলিত র্যাপিড পাস। অত্যাধুনিক প্রযুক্তির এই মেট্রো রেল তৈরি করেছে জাপানের কাওয়াসাকি কোম্পানি। Today we have set one more milestone of fulfilling the dream of Bangladesh. The launch of the new metro rail will mark the golden jubilee of independence of Bangladesh in 2021. আগস্ট নাগাদ ডিপো এলাকা থেকে মূল লাইন বা ভায়াডাক্ট উঠে আসবে দেশের প্রথম মেট্রো রেল। বর্তমানে ডিপোতে ফাংশনাল টেস্ট চলছে। এরই ধারাবাহিকতা আগস্ট 2021 সালের মধ্যে ভায়াডাক্টের উপরে মেইন লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। MRT6 প্রকল্প পরিচালক বলেন, লাইনে ওঠার পর দীর্ঘ সময় পরীক্ষামূলক চলাচল করবে মেট্রো রেল, তারপর বাণিজ্যিক যাত্রা। যে ট্রেনের দরজাটা যখন খুলবে তার সাথে সাথে স্টেশনে একটা দরজা আছে, সেই দরজাটা খুলতে হবে। ট্রেনের ভিতরে ঘোষণা আসবে যে নেক্সট স্টেশনটা আমাদের এইখানে এতটা পর্যন্ত থামছে। তারপরে পরে স্টেশনের ভিতরে ঘোষণা হবে। এরকম যে সবগুলো কাজ আছে সেই জায়গাটাতে যখন আমরা যাব সেটাকে আমরা ইন্টিগ্রেটেড টেস্টটা বলি। সেই ইন্টিগ্রেটেড টেস্টের পরেই আমরা ট্রায়াল রানে যাব। ঢাকার গণপরিবহন সমস্যার সমাধান ও যানজট নিরসনে 2016 সালে শুরু হয় মেট্রো রেল প্রকল্প। প্রথমবারের মতো জনসম্মুখে আসা এই মেট্রো রেলের হাত দিয়েই গণপরিবহন খাতে এক নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। একই সাথে এর মাধ্যমে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করবে দেশ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, দিয়াবাড়ি, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে 33 জনের মৃত্যু হয়েছে। গত 45 দিনে এটি করোনায় সর্বনিম্ন মৃত্যুর হার। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে 16 দিনে আরও 1000 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এই ভাইরাসের মৃতের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। শনাক্তের হার 8.67। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট 12,005 জনের। লকডাউনের মধ্যেই গত 25 এপ্রিল দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 11,000 পেরিয়েছিল। এর সাথে 1000 নাম যুক্ত হতে সময় লাগল 16 দিন। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। গত একদিনে আরও 1230 জনের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও 8 সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।
সরকারি হিসেবে করোনায় আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩,০৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ঈদ উপলক্ষে মানুষ যেভাবে বাড়ি যাচ্ছে তাতে দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কা তৈরি হচ্ছে। নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছি বলেও মন্তব্য করেন তিনি। বিনীত অনুরোধ করছি যে আপনাদের এই যে চলাচল, এই যে জনসমাগম, এই আমার দ্বিতীয় না যেতে যেতেই দেখা যাবে যে আমরা যখন এটাকে সংক্রমণ করে আসবো, কমিয়ে আনবো, আবার তৃতীয় ঢেউ শুরু হয়ে যাবে, তারপরে তৃতীয় কমাতে কমাতে আবার কোরবানি ঈদ আসবে। আবার যদি একইভাবে আমরা সবাই এরকম চলাচল করতে থাকি তাহলে পরে এটা শেষ হবে না। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ, তা ৭.৫ লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭,৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আপাতত সোহরাওয়ার্দী উদ্যানে আর গাছ কাটা হবে না। যত গাছ কাটা হয়েছে তার ১০ গুণ লাগানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকমা মোজাম্মেল হক। ইতিহাস সংরক্ষণের স্বার্থে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত সকল ঐতিহাসিক স্থান যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ সহ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাথে মিশে আছে সোহরাওয়ার্দী উদ্যান। এখানেই শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরলে এখানেই তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। বঙ্গবন্ধু নিজেও এখানে গাছ লাগিয়েছিলেন। তবে জিয়াউর রহমানের শাসন আমলে এখানকার ঐতিহাসিক সব নিদর্শন মুছে দিতে গাছ কেটে করা হয়েছিল শিশু পার্ক। ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য শিশু পার্ক করা হয়েছে। এটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। আমরা আজকে শিশু পার্ক রাখছি অন্য আদলে। এখানে আসবে মানুষ, ইতিহাস জানবে। এককালে পাকিস্তানের সময় গোরদরের মাঠ ছিল, প্রকারান্তর জুয়া খেলা। বঙ্গবন্ধু বন্ধ করে দিয়েছিলেন, মদ জুয়া আপনারা জানেন, সংবিধানে লিখে বন্ধ করে দিয়েছিলেন। এই উদ্যানের সাথে জড়িত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এখানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। চলছে এর তৃতীয় পর্যায়ের কাজ। এই পরিকল্পনা বাস্তবায়নে উদ্যানের ৫০টি গাছ কাটা হয়েছে। আরও ৫০টি গাছ কাটার পরিকল্পনা ছিল। তবে গাছ কাটা কত কমানো যায় সে বিষয়ে পরিবেশবিদদের দিয়ে একটি কমিটি করেছে সরকার। কোন প্রেক্ষাপটে কাটা হয়েছে বা আমাদের প্ল্যানের সাথে এটা তো আমরা সর্বমহলে গভর্নমেন্টের যে নিয়ম কানুন সেগুলো অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা এটা অনুমোদন করেছি। আমরা দেখবো যে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। সেগুলো দেখে যদি যেগুলো দেখা যায় যে অন্যায়, মানে তারা সেখানে সাবধানতা অবলম্বন করে নাই বা সতর্ক ছিল না, নিশ্চয়ই আমরা সে ব্যাপারে সরকার আদালতের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আইন মেনে উদ্যান উন্নয়নের কাজ হচ্ছে। পরিকল্পনায় কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তাই পরিবেশবিদদের সাথেও বসা হবে বলেও জানান তিনি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক সুরক্ষা জোট কোয়াডে বাংলাদেশে যোগ দিয়ে নিয়ে চীন আগ বাড়িয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা মোকাবেলায় নেপালকে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এবছরই চীন থেকে অন্তত ৫ কোটি ডোজ করোনার টিকা কিনতে চায় বাংলাদেশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত 4 দেশীয় সুরক্ষা সংলাপের কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে উদ্বিগ্ন চীন। সোমবার এক ভার্চুয়াল মতবিনিময় সভায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ কোয়াডে যোগ দিলে দুই দেশের সম্পর্ক খারাপ হতে পারে। রাষ্ট্রদূতের এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কোয়াডের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য আগ্রাসী ও দুঃখজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী। এটা খুবই দুঃখজনক যে আমরা কি করব না করব সেটা আরেকজন বড় করে ওনারা ওনাদের বক্তব্য দিতে পারেন। আমরা উই অলওয়েজ ওয়েলকাম। তবে এই দিস যে বিহেভিয়ারটা মনে হয়েছে জানি একটু মানে চাইনিজদের কাছ থেকে আমরা এই ধরনের বিহেভিয়ার আশা করি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, উপহার হিসেবে দেয়া চীনের 5 লাখ ডোজ করোনা টিকা বুধবার দেশে আসবে। দ্বিতীয় ডোজ হাতে রেখেই এই টিকা ব্যবহার করা হবে। তারা 5 লক্ষ দিচ্ছে, আমরা লেটার অফ ইন্টারেস্টও পাঠিয়েছি ক্রয় করার জন্য। আমাদের চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক, আরও বেশি দিলেও আমরা নিব। এর আগে করোনা মোকাবিলায় জরুরি ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নেপালের রাষ্ট্রদূত ডক্টর বানশীধর মিশ্রার হাতে তুলে দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান অবস্থায় দেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব নয়। তার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করাকে অগ্রহণযোগ্য দাবি করে মির্জা ফখরুল বলেন, অতীতে সাজাপ্রাপ্ত অনেকের বিদেশে চিকিৎসার নজির আছে। রিপোর্ট মইনুল হাসানের। হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কৃত্রিম অক্সিজেন ছাড়া স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানিয়ে বলেন, তবে এখনও বেগম জিয়া আশঙ্কামুক্ত নন। প্রেশার, টেম্পারেচার, অক্সিজেন, আপনার যেটাকে অক্সিজেন স্যাচুরেশন বলে, এগুলো এখন আপাততভাবে এখন আল্লাহর হুকুমে এখন আপনার কিছুটা নর্মালের দিকে চলে এসছে। কিন্তু তার মূল কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো এখন অত্যন্ত বিপজ্জনক, আশঙ্কাজনক আছে। তার কিডনির সমস্যা আছে, দ্যাটস এ রিয়েল প্রবলেম। তার হার্টের সমস্যা আছে, দুটো, যেটাকে ডাক্তাররা এখনও আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন। বিদেশে চিকিৎসার আবেদন বাতিল হওয়াকে অমানবিক মন্তব্য করে তিনি বলেন, সাবেক এ প্রধানমন্ত্রীর জীবন নিয়ে রাজনীতি করছে সরকার। বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে যে আইনি ব্যাখ্যা বা মতামত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার সঙ্গে আমরা একেবারেই একমত। 401 ধারায় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত আসামির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেওয়ার। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একজন জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা ও তার জন্মদিন নিয়ে সরকারের কয়েকজন মন্ত্রী রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দেশবিরোধী ষড়যন্ত্র আরও বেগবান করতে বেগম খালেদা জিয়াকে বিএনপি বিদেশে পাঠাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ নয়, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। আমাদের নেত্রী যেই সহমর্মিতা সহানুভূতি প্রদর্শন করেছেন, সেদিক থেকে বিএনপি এবং খালেদা জিয়ার অনেক কিছু শেখার আছে। এখন যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলোকে বেগবান করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা আসলে বিদেশ নিয়ে যেতে চেয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য নয়। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। চলমান লকডাউনের মধ্যেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানান তিনি। করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে 4 ভাগ সুদে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের বিশেষ প্রণোদনা প্যাকেজের ঋণের চেক বিতরণের ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ছাড়াও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এতে অংশ নেন। হাওড় অঞ্চলে শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয়ে বোরো ধানের উৎপাদন পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সারা দেশের 64 ভাগ ধান কাটা শেষ হয়েছে। চলতি মাসের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে। এবছর বোরোতে 2,05,00,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিশেষ প্রণোদনা থেকে 1,02,105 জন কৃষককে 2,500 টাকা করে দেওয়া হবে বলেও জানান ডক্টর রাজ্জাক। প্রতি হেক্টরে উৎপাদন বেড়েছে এবছর 0.20 টন। এই ফলন বেশি হওয়ার কারণ এবছর হাইব্রিড ধানের উৎপাদন যেমন বেশি হয়েছে, উচ্চ ফলনশীল ধানের প্রচলন ও সম্প্রসারণও বেশি হয়েছে। পূর্ববর্তী বছরের জনপ্রিয় জাত 28 ও 29-এর চেয়ে কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত এবং বাংলাদেশের মাটিতে পরীক্ষিত জাত যেমন 81, ব্রি 88, ব্রি 89, ব্রি 92 জাতের সম্প্রসারণ এবছর বেশি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা এক নারীর করোনা শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে রাতে রিপোর্ট পজিটিভ আসে। পরে রাতেই 34 বছরের ওই নারীকে 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত 7 মে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তিনি। তার বাড়ি বগুড়ার সূত্রাপুরে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার একরামুল উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত থেকে আসা ওই নারী জানান, গত 3 এপ্রিল চিকিৎসার জন্য ভারতে যান তিনি। দেশে ফেরার 72 ঘন্টা আগে টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসে। দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকার 3 দিন পর আবার পজিটিভ এসেছে। এবার ইভ্যালি ঈদ বাজার। পছন্দের পোশাকের সাথে নতুন জুতা না হলে যেন পরিপূর্ণতা পায় না ঈদের আনন্দ। তাই জুতার দোকানে ভিড় ক্রেতাদের। এবার করোনা ভাইরাসের কথা মাথায় রেখে কিছুটা সাশ্রয়ী মূল্যের জুতা এনেছেন দোকানিরা। আর জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। ব্যক্তিত্ব নাকি জুতা দেখে আন্দাজ করা যায়, বহুদিন ধরে এমন কথাই প্রচলিত। ফ্যাশন সচেতন অনেকের কাছেই বিষয়টা গুরুত্বের, তাই ঈদের জামা কাপড়ের সাথে ম্যাচ করে জুতা কিনছেন অনেকেই। জুতাটা অ্যাকচুয়ালি আমরা মেয়েরা একটু বেশি আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পছন্দ করি। সামনে তো ঈদ, তার জন্য কালারফুল জুতা কিনতে আসছি। এদিকের জুতাগুলো ভালো ডিজাইন পাইছি আমি। এবার গরমের মধ্যে ঈদ, হতে পারে বর্ষাও, সেসব বিবেচনা করে জুতা আনা হয়েছে দোকানে। বাহারি ডিজাইনের জুতার চাহিদাও বেশি। বাচ্চা কাচ্চা পরিবারের সদস্যদের জন্য পূর্বে কাপড় চোপড় নিয়েছি, এখন শুধু জুতার জন্য আসছি জুতার মার্কেটে। দাম তো মানে নর্মালের তুলনায় একটু বেশি। করোনা ভাইরাস আর লকডাউনের কারণে জুতার বাজারে ক্রেতা একটু কম, মানুষের হাতে পর্যাপ্ত টাকাও নেই। এসব বিবেচনা করেই জুতা আনা হয়েছে বলে জানান দোকানিরা। যে দাম দিয়ে কিনে আনছি এর চেয়ে একটু কম বলতেছে আর কি, মানে বিক্রি করতে কষ্ট হইতেছে। মেয়েদের চলতেছে এখন মনে করেন বক্স টাইপের, ঠিক আছে, গর্জেস আছে, এগুলো লেহেঙ্গা শাড়ি সব কিছু পরা যায়। ছেলেদের আছে মনে করেন 700 বুশ, তারপর বাসন 2 আছে। শেষ মুহূর্তে বিক্রি আরো বাড়তে পারে বলে আশা করছেন দোকানিরা। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের আগে ব্যাংকগুলোতে বাড়ছে উপচে পড়া ভিড়। নতুন টাকা সংগ্রহে কাউন্টারগুলোতে অতিরিক্ত লেনদেন হয়, আবার টাকা উত্তোলনে ব্যস্ত সময় পার করতে দেখা যায় গ্রাহকদের। স্বাস্থ্যবিধি না মেনেই প্রয়োজনীয় লেনদেন করেছেন তারা। অতিরিক্ত ভিড় সামলাতে এবার আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। আরও জানাচ্ছেন শারফুল আলম। ঈদে চাই নতুন টাকা। পরিবারের ছোট বড় সবাইকে উপহার হিসাবে অনেকেই নতুন টাকা দিয়ে থাকেন, আর তাই চকচকে নতুন টাকা সংগ্রহে অতিরিক্ত ভিড় ছিল ব্যাংক পাড়ায়। করোনা মহামারীতে কোনো ধরনের সামাজিক দূরত্ব না মেনেই লেনদেনে ব্যস্ত সময় পার করেন গ্রাহকরা। আমি গাজীপুর থেকে আসছি নতুন টাকা নেওয়ার জন্য। এই বাড়িতে মা বাবা ভাই বোন আছে, সবার দিতে হয়। নতুন টাকার পাশাপাশি নগদ অর্থ উত্তোলনেও ব্যস্ত ছিলেন অনেকেই। ঈদের আগে বুধবার একদিন ব্যাংক খোলা থাকলেও সময় নিয়েই এদিন লেনদেন করেছেন তারা। সঞ্চয়পত্রে যে টাকাটা ছিল সেটা তোলার জন্য আসছি, ঈদের কেনাকাটা করব। পর্যাপ্ত সরবরাহ প্রেক্ষিতে আমরা সেভাবে তাদের চাহিদা মিটিয়ে থাকি। আমাদের যে নতুন টাকা আমাদের কাছে যা আছে সেগুলো দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। করোনা সংকটেও ঈদের আগে গ্রাহকদের সেবা দিতে বাড়তি আয়োজন ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। শাখাগুলিতে যথেষ্ট ভিড় আছে, সেই জন্য অনেক দিক আমাদের দেখতে হচ্ছে। ভিড়ভাড়টা সামাল দিতে গিয়ে এখানে স্বাস্থ্যবিধি যাতে বিঘ্নিত না হয় সেই দিকেও খেয়াল রাখতে হচ্ছে, তো সেই রকম প্রস্তুতিও আছে। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বাড়ানোর পরামর্শ ব্যাংকারদের। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের নতুন ধরনকে পুরো বিশ্বের জন্যই মাথা ব্যথার কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতিতে সংস্থার কোভিড-19 সংক্রান্ত কমিটির প্রধান ভ্যান কার্কোভ বলেছেন, এই ভাইরাস ভ্যাকসিনের কার্যকারিতাও কমিয়ে দেয়। এদিকে 12 থেকে 15 বছরের শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। রিপোর্ট করছেন এসএম আশরাফ। नॉर्मल सिचुएशन के आईसीयू में हमारे पास अगर 10 করোনা ভাইরাস কাঁপাচ্ছে গোটা ভারতকে।
গড়ে প্রতিদিন 3.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। সরকারি হিসেবেই দেশটিতে প্রতিদিন মৃত্যু সংখ্যা ছাড়াচ্ছে 3,500। ভারত জুড়ে এখন অক্সিজেন সংকট, শ্মশানেও মরদেহ সৎকারের মিছিল। এর সবকিছুর মূলেই B1617 নামের ভাইরাস। করোনার নতুন এই ধরন শুধু ভারত নয়, এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের কয়েকটি দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসের এই ধরন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। বিপজ্জনকভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 সংক্রান্ত কমিটির প্রধান ভ্যান কারকভ। It is important to note that this lineage, this B1617, has 3 sublineages, the 0.1, 0.2, 0.3. তিনি বলেন এটা পুরো বিশ্বের জন্য হুমকি হতে পারে, এমনকি করোনার ভ্যাকসিনও এই ভাইরাস প্রতিরোধে কার্যকরী কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। A limited number of patients suggesting that there is some reduced neutralization, and as such we are classifying this as a variant of concern at the global level. এদিকে ফাইজারের টিকা 12 থেকে 15 বছরের শিশুদের জন্য অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর বিল গ্রুভার বলেন, শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অন্যতম পদক্ষেপ হতে চলেছে এই করোনার টিকা। এর আগে কানাডা প্রথমবারের মতো 12 বছর বয়সী শিশুদের এই টিকা প্রদানের অনুমতি দিয়েছিল। এসএম আশরাফ, এটিএন বাংলা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার 2 নং নাবিক কলোনি মাঠে 8 শতাধিক দরিদ্র দুস্থ পরিবারের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে নৌবাহিনী। এছাড়াও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ এলাকায় ঈদ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আটা, চিনি, তেল, দুধ, সেমাই সহ ঈদ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছে কিওর অ্যান্ড স্মাইল ফাউন্ডেশন। রাজধানীর তেজগাঁ এলাকার খেলাঘর মাঠে কর্মহীন দুস্থ মানুষের মাঝে চাল, আলু, তেল, সাবান সহ এসব পণ্য বিতরণ করা হয়। স্থানীয় গণমান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি শুরু করতে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। তার সাথে এসেছেন দলের গোলরক্ষক কোচ লেস ক্লিভেলিও। তবে কোভিড প্রোটোকল অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী তাদের 5 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। গত মার্চে নেপালে ত্রিদেশীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট শেষে ছুটি নিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন জেমি ডে। তাদের সাথে ঢাকায় আসার কথা ছিল সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসেরও, তবে কোভিড রিপোর্ট না পাওয়ায় আসতে পারেননি তিনি। আফগানিস্তানের বিপক্ষে আগামী 3 জুন, ভারতের বিপক্ষে 7 জুন এবং ওমানের বিপক্ষে 15 জুন বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ আর্চারি স্টেজ 2 এর অংশ নিতে আগামী 16 মে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে 13 সদস্যের আর্চারি দল। দলের 3 জন কর্মকর্তা আর বাকিরা সবাই খেলোয়াড়। প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ ও মহিলা এবং কম্পাউন্ড ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের আর্চাররা। সুইজারল্যান্ডের লুজানে 17 থেকে 23 মে প্রতিযোগিতায় 36টি দেশের 128 জন পুরুষ ও 108 জন নারী আর্চার প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশ্বকাপ আর্চারি স্টেজ 2 প্রতিযোগিতায় ভালো ফলাফলই কামনা করছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। না থাকলে কেউ কোনোদিন আগাতে পারে না, এই জন্য যায়ই না। আমাদের টার্গেট ছিল অলিম্পিকে আমরা খেলবো। 2010 সালে মিলন সেটা দেখিয়ে দিয়েছে। প্রথম যুব অলিম্পিকে সেমিফাইনালিস্ট বাংলাদেশের ইতিহাসে মিলনই সৃষ্টি করেছে। আপনি দেখেন যে বিদেশের মাটিতে 10 বার জাতীয় সংগীত বেজেছে কোন ডিসিপ্লিনে? আর্চারি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বেড়েছে ফেরি, এরপরও ঘাটে বাড়ি ফেরা মানুষের স্রোত। পন্টুনের রশি ছিঁড়ে নদীতে মাইক্রোবাস। জনসম্মুখে স্বপ্নের মেট্রো রেল, পরীক্ষা নিরীক্ষা শুরু, এবছরই রাজধানীর একাংশে চালু।
দেড় মাসের মধ্যে দেশে করোনায় একদিনে সর্বনিম্ন ৩৩ জনের মৃত্যু, শনাক্তের হারও কমছে। সোহরাওয়ার্দী উদ্যানে আর গাছ কাটা হবে না, পরিবেশের ভারসাম্য রেখে প্রকল্প, জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক সুরক্ষা জোট কোয়াডে যোগ দেওয়া নিয়ে আগ বাড়িয়ে কথা বলছে চীন, মনে করে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।